To keep the good health is a duty. Otherwise, we shall not be able to keep our mind strong and clear. অর্থাৎ নিজের শরীরকে নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার দায়িত্ব যত্ন রাখার দায়িত্ব আমাদেরই। আর আজকের এই হেলথ এক্সপ্রেসে এই স্বাস্থ্য নিয়ে আলোচনায় যিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তিনি ডক্টর ঋষভ শুক্লা। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। আপনারা জানেন শনিবার ঠিক দুপুর 2টোয় মানেই এক্সপ্রেস নিউজের পর্দায় হেলথ এক্সপ্রেস। এই হেলথ এক্সপ্রেসে আপনারা জানেন যে আমরা স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা করি, আর আজকেও আমরা এই আলোচনায় উপস্থিত হয়েছি। ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। তো প্রথমে আজকে আমাদের বিষয়বস্তু, আজকের হেলথ এক্সপ্রেসের প্রথম আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফ্র্যাকচার অ্যান্ড ফিজিওথেরাপি। ডাক্তারবাবু আপনার কাছে প্রথম আমার প্রশ্ন যে ফ্র্যাকচার যেটাকে আমরা বলি, তো কি কি প্রকারের ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে? আচ্ছা, তো ফ্র্যাকচার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসকন্টিনিউশন ইন দ্য বোন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যে আমাদের হাড় আছে, হ্যাঁ, এই যে একটা হাড় আছে হ্যাঁ, সেটার ভেতরে যে কোনো একটা ডিসকন্টিনিউশনকে বলা হয় হ্যাঁ, ফ্র্যাকচার। হ্যাঁ, ঠিক আছে, ফ্র্যাকচার কি ধরনের হতে পারে? দুটোই টাইপস অফ ফ্র্যাকচার হতে পারে, দুটো ধরনের ফ্র্যাকচার হতে পারে, হুম, মানে দুটো প্রসেসে ফ্র্যাকচার হতে পারে। হুম, প্রথম হচ্ছে চোট লেগে যাওয়া, পড়ে হুম, গেলাম, হুম, বাইকে ধাক্কা লেগে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুম, ট্রমা এটাকে বলে, হ্যাঁ, ট্রমাটিক ফ্র্যাকচারস। হুম, আর একটা হয় নন ট্রমাটিক ফ্র্যাকচারস। আচ্ছা, নন ট্রমাটিক ফ্র্যাকচারস কিভাবে হয়? আমার হাড় খুব উইক আছে, হুম, হাড়গুলো প্রচন্ড উইক, অস্টিওপোরোসিস। তো সেই উইক হাড়গুলোতে যদি আমরা হাঁটাচলা করি, হুম, তো ইট মাইট নর্মাল অ্যাক্টিভিটি করতে গেলেও দেখা গেল যে ফ্র্যাকচার, আমি বসা থেকে ওঠা মানে দাঁড়াতে গেলাম, হুম, দেখলাম যে ফ্র্যাকচার হয়ে গেছে। ইটস কল্ড এজ এ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বা নন ট্রমাটিক ফ্র্যাকচার। হুম, আর আর অনেকক্ষণ ধরে একটা জিনিস, একটা কন্টিনিউয়াস কাজ করতে 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 করতেও ফ্র্যাকচার হতে পারে। সাপোজ কোনো জায়গায় হ্যামার করছি, হুম, তো সেই হ্যামারটা আমরা 5 মিনিট 10 মিনিট করতে পারি, বাট 2 ঘন্টা 3 ঘন্টা যদি হ্যামারই করতে থাকি, হুম, তাহলে দেখা গেল যে ভেতরে একটা স্ট্রেস ফ্র্যাকচার হয়ে গেল। আচ্ছা, এই তিনটে ধরনের ফ্র্যাকচার হতে পারে বেসিক্যালি: ট্রমাটিক, নন ট্রমাটিক এন্ড স্ট্রেস কিউমুলেটিভ। হ্যাঁ, হ্যাঁ, আর দ্য টাইপস অফ ফ্র্যাকচার যেটা হয় হুম, সেটা হয় লং বোনসের টাইপ। যে লং, আগে দেখুন, আমাদের বডিতে সবকটা হাড় তো এক রকমের না, দেখতে না, নয়। একটা গোল, হ্যাঁ, একটা চৌকোর, একটা ট্রায়াঙ্গুলার, মানে বিভিন্ন আকারের আর বিভিন্ন কি। আকারের আছে। বাট মোস্টলি দ্য মোস্ট কমন হাড় যেটা আমাদের বডিতে পাই সেটা বলা হয় লং বোন। যেমন হাতের লম্বা বোন, হুম, এই হাতের লম্বা বোন, ফিঙ্গার্সের লম্বা লম্বা বোন, এটাকে বলে লং বোন। লং বোনের ফ্র্যাকচার যেমন যত টাইপসের হয়, সেটা হচ্ছে অনেক কটা টাইপসের হয়। আইদার ওটা হরাইজন্টাল হতে পারে, হুম, সোজা একটা দাগ লেগে গেল ফ্র্যাকচার, সোজা একটা ফ্র্যাকচার লাইন আছে, হুম, বা ডায়াগোনাল একটা ফ্র্যাকচার লাইন আছে, হুম, বা স্পাইরাল মানে 3 ডাইমেনশনাল একটা ফ্র্যাকচার লাইন আছে। ঠিক হুম, আছে, বা একই হাড়টা দু জায়গায় ভেঙে গেছে, হুম, ওটাকে বলে সেগমেন্টাল ফ্র্যাকচার। বা হাড়টা ভেঙেছে হুম, প্লাস গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, হুম, একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কমিউনিটেড ফ্র্যাকচার। ওটা ম্যানেজমেন্ট আরো ডিফিকাল্ট। ঠিক আচ্ছা, আছে, ওটাকে বলে কমিউনিটেড ফ্র্যাকচার। এই আলাদা আলাদা যে টাইপস অফ ফ্র্যাকচার আছে আমাদের, হুম, সেই আলাদা আলাদা টাইপসের কিন্তু ম্যানেজমেন্টও আলাদা আলাদা হয়, আর কজ মেকানিজম অফ ইনজুরিও আলাদা আলাদা হয়। আচ্ছা, এই কটা টাইপস যেটা আমি বললাম হুম, এখনই, সেটা হুম, সেগমেন্টাল, হরাইজন্টাল হোক, এই সব কিন্তু ট্রমা, মানে ডাইরেক্ট আমার চোট লেগে গেল, বাইক অ্যাক্সিডেন্ট হলো, বা হাতে হাতে ভরে পড়ে গেলাম, হুম, হুম, এইরকম ট্রমাতেই ফ্র্যাকচার হয়। সবচেয়ে বেশি কমনলি একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন ফ্র্যাকচার ইজ ফ্র্যাকচার ক্লাভিকল। হ্যাঁ, যেটা হাতে, আমি যদি সোজা হাতে পড়ে যাই, হুম, তাহলে এই হাড়টা আমাদের ভেঙে যায়, ক্লাভিকল আচ্ছা, ফ্র্যাকচার। ঠিক আচ্ছা, আছে, ওটা খুব বেশি সেগমেন্টাল হয় না, মানে দুটো জায়গায় ভাঙে না, ওটা একটাই জায়গায় ভাঙে। ওটা আইদার ডায়াগনালি ভাঙে আর স্পাইরাল ফ্র্যাকচার হয় ওটাতে। এটা জাস্ট একটা টাইপ, একটা টাইপ অফ, এক্সাম্পল ইয়েস, যে কত ধরনের, কত টাইপস অফ ফ্র্যাকচার হতে পারে। হুম। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদেরকে একটু বর্ণনা দিলেন। তিনি এক্সপ্লেন করলেন যে কি কি প্রকারের ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি কয়েকটি প্রকারের মাধ্যমে আমাদেরকে বললেন যে এই প্রকারের ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা ডাক্তারবাবু আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যে হাড় ভেঙে গেলে কি কি প্রকারের জটিলতা সৃষ্টি হতে পারে একটা? ওকে, তো জটিলতা সৃষ্টি মানে কমপ্লিকেশনস যেটা ডেভেলপ করতে পারে হুম, ফ্র্যাকচারের পর। তো ফ্র্যাকচারের পর অনেক কটা কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। এই যেমন? জন্যই আমরা যেমন ফার্স্ট, যেমন আমরা টাইম যেমন যেমন ইভলভ হচ্ছে, আপনি দেখবেন যে ফ্র্যাকচারের ম্যানেজমেন্টও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হুম, প্রথম 1800s বা 1900s তখন আমাদের ইমপ্লান্টস আসেনি, যেটা হুম, বনে প্লেট স্ক্রু ফিক্সেশন এইসব আসেনি। কিন্তু এখন যতটা আমরা এগিয়ে যাচ্ছি, হুম, টাইমটা আস্তে আস্তে বাড়ছে, সেটা হ্যাঁ, মানে মেডিকেল সায়েন্স ইজ অলসো ইভলভিং, সেইভাবে ইভলভ করছে। আর এই জন্য আমরা প্লেটস অ্যান্ড স্ক্রুজ ফিক্সেশন এখন তাড়াতাড়ি প্রেফার করি। হুম, হাড় ভেঙেছে মানে তাড়াতাড়ি ওটাকে ইন্টারভিন করতে হবে। কেন?
সো দ্যাট আমরা এই যে হাজার রকম কমপ্লিকেশন যেটা ফ্র্যাকচারের দ্বারা হয় হুম। মাধ্যমে হয় সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এই কমপ্লিকেশনস গুলো কিছুটা লাইফ থ্রেটনিং আর কিছুটা ডিসেবিলিটি ফরমেশন করে, বা কিছু নাও কিছু হতে পারে, দ্যাট মাইট অলসো বি পসিবল, ওটা খুবই রেয়ার। আচ্ছা, আই থিঙ্ক 1% চান্স হবে সেরকম। হ্যাঁ, হুম। যদি ফ্র্যাকচার এবার হলো আপনার হুম, নিজের জায়গা থেকে যদি না সরে, আনডিসপ্লেস ফ্র্যাকচার, হুম, তাহলে ওইখানে কিছু কোনো ইন্টারভেনশন দরকারই নেই। ওটা জাস্ট আনডিসপ্লেস, যেমন খালি একটা ফ্র্যাকচার লাইন আছে, হুম, ওটা নিজে নিজে যদি ছেড়ে দেওয়া হয় ওটা নিজে নিজে হিল হয়ে যাবে। একটা কাস্ট দিতে হবে, একটা প্লাস্টার দিতে হবে খালি। আচ্ছা, ঠিক আছে, এবার যদি নিজের জায়গা থেকে সরে গেছে, হ্যাঁ, ওটা যদি বাইরে থেকে টেনে বসানো যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ ওটা প্লেট ফিক্সেশন করতে হবে। কেন প্লেট ফিক্সেশন করতে হবে যদি নিজের জায়গা থেকে সরে যায়? হুম, কেন কি ওটা অনেক কটা জায়গাকে এফেক্ট করতে পারে। সবচেয়ে প্রথম যেটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে এম্বোলিজম। আচ্ছা, ফ্র্যাকচার যেখানে হয়েছে ওই জায়গা থেকে কিছু পার্টিকেলস বেরোয়, ফ্ল্যাট এম্বোলাই বেরোয়। ঠিক আছে, ওই ফ্যাটগুলো আপনার সিস্টেমের ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়, হুম। আর সিস্টেমে অ্যাবজর্ব হওয়ার পর ওটা নানা রকম অর্গানে গিয়ে এফেক্ট করতে পারে। যেই অর্গানে যাবে ওই অর্গানের ইসকেমিয়া হয়ে যাবে, কেন কি এখানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, ওই অর্গানটা আস্তে আস্তে মানে আপনি যে প্লেটের যেটা বলেন প্লেটটা ওখানে দরকার অ্যাকচুয়ালি। এখানে অ্যাকচুয়ালি দরকার। কেন কি ফার্স্ট অফ অল ফ্যাট এম্বোলিজম হতে পারে, হুম, সেকেন্ড হচ্ছে আপনার যে ভাস্কুলার ইনসাল্ট, মানে আমি এখান থেকে সাপোজ আমার হাড় ভেঙে গেল, পেছনে একটা মেজর আর্টারি যাচ্ছে, হ্যাঁ, ওই আর্টারিটা ব্লক হয়ে যাচ্ছে, কেন কি আচ্ছা। হাড়টা চেপে দিচ্ছে ওই জায়গায়, হ্যাঁ, দিয়ে আমার হাতটা আস্তে আস্তে মরে যাবে, আচ্ছা, ইসকেমিয়া হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, দিয়ে হাড়টাকে কাটতে হবে। এই সেকেন্ড একটা কমপ্লিকেশন। হ্যাঁ, থার্ড কমপ্লিকেশন হচ্ছে কোনো মেজর নার্ভ যাচ্ছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, নার্ভটাকে কম্প্রেস করতে পারে, দিয়ে হাতটা দিয়ে হাতের সেন্সেশন আস্তে আস্তে চলে যাবে, হ্যাঁ, আর হাতের পাওয়ারটাও আস্তে আস্তে চলে যাবে। এটা আচ্ছা, হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস আফটার ফ্র্যাকচার। ফ্র্যাকচার, আর সিস্টেমিক শকও হয়, মানে ফ্র্যাকচারটাকে আলাদা আলাদা বডি আলাদাভাবে রেসপন্ড করে। কোনো জায়গায় ফ্র্যাকচার হলে হুম। পুরো বডি ইনফ্লামেশন হয়ে যায়। ওটা কিভাবে সম্ভব আর কি? ওটা আপনার কেন কি একটা জায়গায় অ্যাকিউট ট্রমা হয়েছে, আচ্ছা, তো ট্রমার জন্য আমাদের যে ইনফ্লামেটরি, মানে যেই বডিগুলোর সাবস্টেন্স গুলো আমাদের বডিতে সোয়েলিং করায়, আচ্ছা, সোয়েলিং তো বাইরে থেকেই করে না, হ্যাঁ, বডি হ্যাঁ। ভেতর থেকেই সোয়েলিং করায় কিছু সাবস্টেন্স, কিছু পদার্থ। তো যে পদার্থগুলো ভেতর থেকেই সোয়েলিং করায় সেই হুম। পদার্থ অনেক বেশি তৈরি হতে চালু হয়ে যায়, আচ্ছা, আর এই জন্য শ্বাস নিতে কষ্ট আর বাকি সব জিনিস হতে পারে ফ্র্যাকচারের জন্য। ফ্র্যাকচারের জন্য। ভেরি রেয়ার কিন্তু হুম, সিরিয়াস কমপ্লিকেশনস। ঠিক আছে, এবার লং টার্ম কমপ্লিকেশনে যদি আমরা আসি, সেটা হচ্ছে প্রথম কথা, আপনি যদি ওই জায়গাটা ফ্র্যাকচার আছে, আপনি নড়ালেই ওইখানে ব্যথা ব্যথা অবশ্যই। এক্স্যাক্টলি, তো আপনি ওই জায়গাটা ইউজ করবেন না, হ্যাঁ না? তো না ইউজ করার জন্য কি হতে পারে, ওই জায়গায় মাংসপেশিগুলো শুকিয়ে যাবে, হুম, জয়েন্টটা পুরো স্টিফ হয়ে যাবে, হুম, ঠিক আছে, মুভমেন্ট একদমই পসিবল হবে না, ডিস্ট্রফি, ওইখানে বেশি হাড় অন্য জায়গায় জমে যেতে পারে, হুম। ঠিক আছে, অন্য জায়গায় বেশি হাড় জমে যেতে পারে, তারপরে অনেক কটা ফাংশন আমাদের লাইফে যেটা সেটা স্টপ হয়ে যেতে পারে। আর ফ্র্যাকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটে কমপ্লিকেশন হচ্ছে, যেটা হচ্ছে নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন অ্যান্ড ডিলেড ইউনিয়ন। এটা আচ্ছা, হচ্ছে নন ইউনিয়ন, মানে ফ্র্যাকচার আমার হয়েছে, হুম, ওটা আমি সাপোজ ডিসপ্লেসই হয়নি, কিন্তু হুম। ওটা নাও হিল হতে পারে, আচ্ছা, ঠিক আছে, হিল হলোই না, নন ইউনিয়ন। ম্যাল ইউনিয়ন, হিল হলো কিন্তু ব্যাকাভাবে জুড়লো, আচ্ছা, সেকেন্ড কমপ্লিকেশন ম্যাল ইউনিয়ন। থার্ড কমপ্লিকেশন ইজ ডিলেড ইউনিয়ন, হিল হচ্ছে কিন্তু 1 বছর 2 বছর 3 বছর টাইম লাগছে, মানে সময় সাপেক্ষের ব্যাপার আর কি। সময়, হ্যাঁ, ডিলেড ইউনিয়ন, এটা কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার। আচ্ছা, এই ডিলেড ইউনিয়ন নন ইউনিয়ন কেন হয়, মানে আমার বডি তো নর্মাল, হ্যাঁ, আমার ফ্র্যাকচারটা হিল হবে না কেন? হ্যাঁ, কেন কি যেমন এজ বাড়তে থাকে সেরকম আমাদের বডিতে ক্যালসিয়াম, ভিটামিন কমতে থাকে, বাকি মেটাবলিক ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস, ঠিক আছে, সুগার কারোর বেশি হয়, কারোর প্রেশার বেশি হয়, এইসব কমপ্লিকেশনসের জন্য এটা যত বেশি কমপ্লিকেশন গুলো হবে হুম, তত ডিলে হবে আমাদের ফ্র্যাকচার হিলিং। আর আচ্ছা, এই জন্য নন হিলিং হতে পারে। যদি আমার হাড়গুলো খুবই উইক তাহলে ফ্র্যাকচার হিলিং হবে কি করে? হ্যাঁ, হতেই পারবে না, ইজন্ট ইট? তো এই জন্য এটা হচ্ছে নন ইউনিয়ন, ইউনিয়নই হলো না, বা ডিলেড ইউনিয়ন হচ্ছে কোনো আমার মেটাবলিক প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম আছে, হুম। তাহলে আমার ফ্র্যাকচার হিলিংও ডিলে হয়ে যাবে। ডিলেট হয়ে যাবে ক্ষেত্রে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে মেজর কমপ্লিকেশন আফটার, মেজর লং টার্ম কমপ্লিকেশন আফটার ফ্র্যাকচার। আর শর্ট টার্ম তো আপনার আগে বললাম, হ্যাঁ, এইগুলো কমপ্লিকেশন গুলোকে অ্যাভয়েড করার জন্য ম্যানেজমেন্টটা করা হয়, প্লেটটা দরকার আমাদের, ওই জন্য প্লেটটা দরকার আর কি। হ্যাঁ, ওই জন্য প্লেটটা দরকার। আচ্ছা, ডাক্তারবাবু খুব বললেন যে কমপ্লিকেশন গুলো কি কি আছে এবং হাড় ভেঙে গেলে যে জটিলতার সৃষ্টি হয় সেগুলো কি কি তিনি আমাদেরকে বললেন। আচ্ছা ডাক্তারবাবু, আরো একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে হাড় ভেঙে গেলে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায়? ধরুন হঠাৎ কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো কারণে হাড় ভেঙে গেল, হুম। তো এট দ্যাট মোমেন্ট আমি কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি আর কি? ওকে, যখন
তখনই যখন আপনার মানে সাপোজ রাস্তার মাঝখানে কারো অবশ্যই। হাড় ভেঙে হ্যাঁ। গেছে, তো তখনই আপনার কি করতে হবে, আপনি জানবেন কি করে যে ফ্র্যাকচার হয়েছে, সঙ্গে হুম। সঙ্গে জায়গাটা অনেক বেশি ফুলে যাবে হুম। আর জায়গাটা একদমই মুভমেন্ট করতে পারবেন না উনি, হুম। মুভমেন্ট করলেই ব্যথা সৃষ্টি হবে বা ব্যথা হবে, অনেক বেশি ব্যথা হবে, হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গাটা ছুলে চিচিয়ে উঠবে মানুষটা, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। অনেক জোরে ব্যথা হবে অ্যাগেন, অ্যান্ড তার ফলে ওই জায়গাটা বেশি ইউজ করতে চাইবে না, হুম। ঠিক আছে। হুম। 5টা সাইন বলে ফ্র্যাকচারের, ঠিক আছে, এই 5টা সাইন: রেডনেস, সোয়েলিং, হুম। রেডনেস হবে, সোয়েলিং হবে, লস অফ মোশন হবে, হুম। টেন্ডার হবে ওই জায়গাটা, আর স্টিফনেস হয়ে যাবে, পুরো জায়গাটা মুভই করবে না, ঠিক আছে। হুম। তো এই হচ্ছে 5টা সাইন্স অফ ফ্র্যাকচার। এইরকম করে ফ্র্যাকচারটা আইডেন্টিফাই করা। যদি আপনি দেখছেন যে কোনো জায়গায় পড়ে গিয়ে হাত পুরো একদম লাগ প্যাকে ঝুলছে হুম। হুম। বা ওরকম, তার মানে ওটা ফ্র্যাকচার হয়ে গেছে। তখনই যে আপনি যেটা করতে পারেন হুম। সেটা হচ্ছে যে একটা ওই জায়গাটাকে সাইডে, সাপোজ এই জায়গা ফ্র্যাকচার হয়েছে, তো সাইডে হুম। দুটো রড বা রডের মতন সোজা একটা অবজেক্ট দিয়ে হুম। দুটো সাইডে সাপোর্ট করে হুম। ওটাকে একটা কাপড় দিয়ে বেঁধে দেবেন, তাহলে ওই জায়গাটা বেশি মুভ হবে না। মুভ হবেন, হ্যাঁ। আর খুব জোরে বাঁধবেন না, একটু লুজলি বাঁধবেন, ওই জায়গাটা না মুভ করলে ওই ফ্র্যাকচারটা ডিসপ্লেস হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা। আর যত ডিসপ্লেস হওয়ার চান্স কম, তত কম ওটা কোনো আর্টারি বা কোনো নার্ভকে ইনজুরি করতে পারবে, ঠিক আছে। তো তখনই হচ্ছে এই ম্যানেজমেন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে যখন কারোর ভেঙে গেল, মানে প্রাথমিক চিকিৎসা যদি বলতে পারি তাহলে এটা করা সম্ভব। এটা করা সম্ভব। তাছাড়া বরফ শেকও দিতে পারেন ওই জায়গাটা সোয়েলিংটাকে কম করার জন্য, ব্যথাটাকে কম করার জন্য, ঠিক আচ্ছা। আছে। তো ফ্র্যাকচার যদি হঠাৎ ভাবে কোনো জায়গায় হয়ে গেল, তো কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা ডাক্তারবাবু তো আমাদেরকে বললেন যে অ্যাট দ্যাট মোমেন্টে কি কি করা উচিত অ্যাকচুয়ালি। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন রয়েছে যে ফ্র্যাকচার এবং ফিজিওথেরাপি যেটা বললাম আর কি আজ আমাদের বিষয়বস্তু, তো মনোসমীক্ষণের দ্বারা রোগ নিরাময় বিদ্যা অর্থাৎ যে ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপি হাড় ভেঙে যাওয়ার পর চিকিৎসায় কি ভূমিকা গ্রহণ করতে পারে? আচ্ছা, তো এটার জন্য আপনাকে দেখতে হবে যে হাড় ভাঙার পর কি কি জিনিস, কি কি হাউ হাউ ম্যানেজমেন্ট অকার্স, মানে কিভাবে হসপিটালে নেওয়া যাওয়ার পর ওটা কিভাবে ম্যানেজ হ্যাঁ। করা হয়। প্রথম যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে যে ফ্র্যাকচার ডিসপ্লেসড হতে পারে বা ডিসপ্লেসড হতে নন পারে, ডিসপ্লেসড হ্যাঁ। হতে পারে। নন ডিসপ্লেসড হলে ওটাকে জাস্ট একটা প্লাস্টার দিয়ে দেবো, হুম। প্লাস্টার দিয়ে ওই জায়গাটা, ওই হাড়টা নিজে নিজে ফিক্স হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে। আর যদি ওর এজ বেশি হয় তখন তো ওই জায়গাটায় প্লেট বসাতে হবে। মানে সাপোজ হি 70+, হি অর শি 70+, ওনার এজ আছে, হুম। আর তখন ও হাই চান্সেস যে হিলিং হবে না, তখন ওই জায়গায় বাইরে থেকে একটা প্লেট বসাতে হবে বা বোন সিমেন্ট দিতে হবে, কিছু করে ওই জায়গাটা স্টেবিলাইজ করতে হবে আনডিসপ্লেস স্ট্রাকচারেও। আর যদি ডিসপ্লেস হয় তাহলে ওইখানে প্লেটস অ্যান্ড স্ক্রু ফিক্সেশন করতে হবে বা নেলিং করতে হবে। নেল কোথায় করে? এবার নেল হচ্ছে যেটা হাড়ের ভেতরে ঢুকবে পুরো, অ্যান্ড ওটা লম্বা হাড়েই দেওয়া হয়, ঠিক আছে, ওটাকে বলা হয় নেলিং। আর প্লেটস হয় যেটা স্মল হাড়েও দিতে পারি, লম্বা হাড়েও দিতে পারি, ওটা ডিপেন্ড করে যে কি ধরনের ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় ওপেন রিডাকশন, মানে আমরা কাট করে সার্জারি করে খুলে ওইখানে প্লেট বসিয়ে ওটাকে ম্যানেজ করছি। আর একটা হয় ক্লোজ রিডাকশন, মানে ওটা কিভাবে সম্ভব? ওটা হচ্ছে যে আমরা খুলিনি কিছু, কোনো প্লেট বসাইনি বাইরে থেকে, আমার হাড়টাও ডিসপ্লেস আছে, কিন্তু আমরা দেখছি যে না, এটাকে একটু যদি আমরা বাইরে থেকেই টেনে ম্যানিপুলেশন দিয়ে ওটাকে ঠিক জায়গায় বসাতে পারি, তাহলে মোটামুটি ওটা কিছুদিন পর নিজে নিজে হিল হয়ে যাবে। ওটাকে বলা হয় ক্লোজ রিডাকশন। ওটাকে আগে আমরা হাড়টা ডিসপ্লেস হয়ে আছে, নিজের জায়গা থেকে সরে আছে, ওটাকে আগে নিজের জায়গায় আনলাম, তারপরে ওই জায়গায় ট্র্যাকশন দিলাম। ট্র্যাকশন দিলে কি হয়? ট্র্যাকশন দিলে হিলিংটা বেশি তাড়াতাড়ি হয়, হাড়টা জুড়বে, ঠিক লাইনে জুড়বে, কোনো ব্যাকা ভাবে জুড়বে না, যেটা একটা কমপ্লিকেশন, হ্যাঁ, ওই কমপ্লিকেশনটা হবে না। এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট। তো আইদার প্লাস্টার দিয়ে ছেড়ে দেওয়া, আইদার স্ক্রুজ অ্যান্ড প্লেটস দিয়ে ফিক্সেশন, আর ক্লোজ রিডাকশন, মানে বাইরে থেকে ম্যানিপুলেট করে হাড়টাকে বসানো, ঠিক আছে। এবার এর ম্যানেজমেন্ট কিভাবে হয় আফটার ফ্র্যাকচার, ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট কিভাবে হয়, সেটা হচ্ছে যে প্রথম কথা, এই যে আমরা যে কোনো সার্জারি করিনি, হাড়ের যদি অপারেট করেছি বা নাই অপারেট করেছি, প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে ওই জায়গাটা তাও আপনি মুভ করতে পারবেন না, কেন কি আপনার সার্জারি হয়েছে, ব্যথা প্রচুর আছে, আমার ব্যথার জন্য পেন কিলার চলুক, তাও আপনি মুভ করলে আপনার ব্যথা হবে। তো এই জন্য কি হয়, ওই জায়গাটা আস্তে আস্তে স্টিফনেস ডেভেলপ করতে শুরু করে, একটা জয়েন্টকে আপনি অনেকক্ষণ একটা জায়গায় ছেড়ে দিচ্ছেন, ওই জয়েন্টটা একদমই নিজের জায়গায় ফিক্স হয়ে যাবে, কোনো মুভমেন্টই হবে না সে তার ভেতরে। তো এটা হয় একটা ফিক্সেশন হতে পারে, ঠিক আছে, স্টিফনেস, মাংসপেশিগুলো পুরো শুকিয়ে যেতে পারে, হ্যাঁ, ওকে। তো ওটাকে বলে মাসেল উইকনেস। আচ্ছা। আর এত বেশি শুকিয়ে যেতে পারে যেটা অ্যাট্রফি হয়ে যাবে, মানে শুকিয়ে একদম হাড়ের সঙ্গে হাড়ই দেখা যাচ্ছে, মানে মাংসপেশি আর দেখাই যাচ্ছে না, এরকমও হতে পারে, ঠিক আছে, অ্যাট্রফি যেটা বলে। তো উইকনেস, লস অফ স্ট্রেংথ, স্টিফনেস, এইসব জিনিস হতে পারে। এইসব জিনিস রিকভার করার জন্য
রিকভারির জন্য ফিজিওথেরাপি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি করে এই স্টিফনেসের জন্য ওই জায়গাটাকে আমরা একদম পেইন ফ্রি রেঞ্জে ওই জায়গাটাকে মুভমেন্ট করানো হয়, মোবিলাইজ করা হয়। আর মাসেল স্ট্রেংথেনিং এর জন্য পেশেন্টটাকে এনকারেজ করা হয় যে উনি নিজে নিজে মাসেলসগুলোকে রিক্রুট করুন, মানে একটু এক্সারসাইজ করে ওই জায়গাটাকে রিক্রুট করুন, মাসেলসগুলোকে অ্যাক্টিভেট করুন, যার ফলে মাসেলসগুলো একটু অ্যাক্টিভেট হলে ওই উইকনেসটা ডেভেলপ হতে দেয় না। আচ্ছা, ঠিক আছে, প্রথম জিনিস হচ্ছে এটা, মানে একটা ইম্পর্টেন্ট রোল একটা ইম্পর্টেন্ট রোল। প্রথম জিনিস হচ্ছে এটা। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন পেশেন্টের মোটামুটি মুভমেন্ট, ব্যথা অনেকটা কমে গেছে, মুভমেন্ট করতে পারছে, তখন উঠে দাঁড়ানো, হাঁটা অ্যান্ড নিজের কাজে ফিরে যাওয়া। ঠিক আছে, সাপোজ আমার ফ্র্যাকচার হয়েছে 3 মাস আগে, এখন আমার কোনো ব্যথা ট্যাথা নেই, কিন্তু তাও আমি নিজে হাতে লিখতে পারছি না বা ওরকম কিছু করতে পারছি না, মেজর অ্যাক্টিভিটি করতে পারছি না, কেন কি আমার এই মাসেলগুলো উইক আছে বা স্টিফ আছে, যাই রিজন হোক। তো সেই জিনিসটাকে ফিরে আসা, দ্যাট ইজ দ্য রোল অফ ফিজিওথেরাপি। এখানে ফিজিওথেরাপির মেজর রোল আছে। আচ্ছা, একটা ভয় কি মানুষের মধ্যে মানে থাকে আর কি, যে হ্যাঁ ওই জায়গাটা আমার ফ্র্যাকচার হয়েছে, আমি এই কাজটা যদি করতে চাই আমার ওই জায়গাতে আবার পেনটা উঠবে বা আবার যদি কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? একদম, এই জিনিসটা সবচেয়ে বেশি হয়, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। ঠিক আছে, ফিয়ার অফ ডিসপ্লেসমেন্ট এই জিনিসটাকে বলা হয়। ঠিক আছে, মানে আমার একটা জায়গায় একটা ট্রমা আমি পেয়েছি, হ্যাঁ, এবার আমি রাস্তায় ঘাটে পড়ে গেছি, মাঝ রাস্তায়, তো আমার হাড় ভেঙে গেল, বেশি কিছু হলো না, বাস হাড় ভেঙে গেল, বাট ওইখানে মাথায় চলতে থাকে যে না, আমার শুধু হাড় ভেঙেছে, এই জায়গায় অন্য কিছু হতে পারতো। তো এই একটা ফিয়ার বসে যায় অনেকজনের, মানে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায় বুকে ভেতরে, যে আমার অন্য কিছু হতে পারতো যেটা হয়নি, এই জন্য আমি একটু সাবধানেই থাকবো। আর এই সেটার জন্য মানুষ নিজের পুরো মেন্টাল ফোকাসটা যেই প্রবলেম এখন অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট থাকে, সেই প্রবলেমের উপরেই ফোকাস করে, যেটা হচ্ছে আমার ফ্র্যাকচার। ঠিক আছে, পুরো মাথাটা পুরো ফ্র্যাকচারের দিকে কনসেন্ট্রেট করে, এই জন্য মুভমেন্টটা অনেক বেশি অ্যাভয়েড করে, যে আমি হাতটাকে বেশি মুভমেন্ট করব না, বিকজ মুভমেন্ট করলেই কিছু একটা ঘটতে পারে। বাট এটা দ্যাট ইজ নট দ্য রুল। কিছুদিন পর থেকে আপনার মুভমেন্টটা করা খুবই দরকারি, আদারওয়াইজ অনেক বেশি স্টিফনেস ডেভেলপ করে, যার ফলে হাতের সবকটাই ফাংশন চলে যায় আস্তে আস্তে। আপনি যেমন বললেন আর কি, মাংসপেশিটা শুকিয়ে যায় এবং ওই হাতটা ধীরে ধীরে কাজ করতে শুরু, মানে কাজ করা বন্ধ করে দেয় অ্যাকচুয়ালি প্রায়। এক্স্যাক্টলি, পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে, কোনো কাজই করতে পারবে না, প্লাস কাজে মানে যদি চাইলাম যে পুরো ব্যথা চলে গেছে, চলো এবার হঠাৎ করে কাজ করতে ফিরি, করতেই পারবেন না, ওটা ফার্স্ট দিনে তো ইম্পসিবল। ইট উইল টেক লটস এন্ড লটস অফ টাইম, এক্সারসাইজ করে ওই জায়গাটাকে মুভমেন্ট করিয়ে অনেক সময় লাগবে নিজের কাজে ফিরে যেতে। ওই জন্য ফিজিওথেরাপি আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। আচ্ছা ডাক্তারবাবু, আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে হাড় ভেঙে যাওয়ার ক্ষেত্রে সার্জারি বা অপারেশন এর পরবর্তী চিকিৎসা পদ্ধতিতে মানে ফিজিওথেরাপি কিভাবে সাহায্য করছে আমাদেরকে? আচ্ছা, তো এইখানে যেদিন আপনার হাড় ভাঙে সেই দিন থেকেই ফিজিওথেরাপির ভূমিকাটা চালু হয়ে যায়। আচ্ছা, মানে হাড় ভাঙার পর থেকে প্রথম কথা ওই জায়গাটাকে একটা নিউট্রাল পজিশনে রাখা। হাড় ভেঙেছে তো ওটাকে যেরকমই ছেড়ে দিলে হবে না, ওটাকে কাস্টের ভেতরে একটা ভালো জায়গায় ওটাকে সেফলি রাখতে হবে যতক্ষণ না অপারেশনটা হচ্ছে। আর ফোলাটাকে কন্ট্রোল করতে হবে, হালকা বেঁধে প্লাস বরফ শেক দিয়ে ফোলাটাকে কন্ট্রোল করতে হবে, আর নানা রকম মেডিসিন চলবে, আর পেশেন্টের মনিটরিং করতে হবে যে ওর হার্ট রেট, বিপি, ব্লাড অক্সিজেন লেভেল, এইসব জিনিস নর্মাল মেনটেন উনি করতে পারছেন কি না। কেন কি এটা যদি এইসব এটাকে বলে ভাইটালস, বডি ভাইটালস, এটা যদি একটু উপর নিচে হয় তাহলে সার্জারিও পোস্টপোন হতে পারে, প্লাস লাইফ থ্রেটনিং কন্ডিশনও কোনো ডেভেলপ হতে পারে। ঠিক আছে, এইসব ফ্যাক্টরসগুলো ঠিকঠাক থাকলে ওনার সার্জারি নিয়ে যাওয়া হয়। সার্জারি থেকে আসার পর সঙ্গে সঙ্গে যেমনই উনি কনসিয়াসনেস রিগেইন করবে, মানে সার্জারি তো অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তো যেমনই কনসিয়াসনেস রিগেইন করবেন, একটু কনসিয়াস হবে, তখন থেকে ওনার হালকা হালকা, সাপোজ পায়ের কোনো মেজর বনে বা হাতের মেজর বনে হয়েছে, তো তখন থেকে ওনার কি করতে হবে, ডে 1 থেকে ওনার যেই জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে তার ঠিক পাশের জয়েন্টের মুভমেন্টগুলো আরম্ভ করতে হবে, সো দ্যাট ব্লাড ফ্লো যেটা আছে সেটা ব্লাড ফ্লো নর্মালি হোক। কেন কি হয়, অপারেশনের পর বেশি কমপ্লেন থাকে যে আমার পাটা ফুলে যাচ্ছে, হাতটা ফুলে যাচ্ছে। কেন এটা হয়? সার্কুলেশনটা ঠিক থাকে না। কেন কি সার্জারি হয়েছে, ওইখানে একটা ইনফ্লামেশন আছে, ওইখানটা ফোলা আছে, ওই ফোলাটা বাকি হাতটাকেও ফুলিয়ে দিচ্ছে, কেন কি সার্কুলেশনটা ঠিকঠাক মেনটেন করতে পারছে না পেশেন্ট। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে পেশেন্টের ডিস্টাল জয়েন্টের মুভমেন্ট করলে, মানে যেই জয়েন্টে ফ্র্যাকচার হচ্ছে তার পাশের জয়েন্টে মুভমেন্ট করলে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকবে, আর ফোলাটা আস্তে আস্তে কমবে, ব্যথাও আস্তে আস্তে কমে। ঠিক আছে, এই জিনিসটা বেশি এনকারেজ করতে হবে। তার ফল মানে ফোলা আর সোয়েলিং এন্ড পেন, এই দুটো ফ্যাক্টর গুলো কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এই দুটোই কমপ্লেন থাকে, এই দুটোই কন্ট্রোল করতে হবে। আর আইস দিতে হবে, পেন কিলার্স দিয়ে, আইস দিয়ে ওই ব্যথাটাকে কন্ট্রোল করতে হবে, সোয়েলিংটাকে কন্ট্রোল করতে হবে। তাছাড়া বাকি জয়েন্টসের মুভমেন্টগুলো যেন ভালো করে করুক।
ঠিক আছে, এই জিনিসটা বেশি ফ্যাসিলিটেট করতে হবে, এটা হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট। তারপরে পরের 2 দিন বা 3 দিন থেকে আস্তে আস্তে হাতের মুভমেন্টও শুরু করবো, কেন কি এখন তো আমার প্লেট বসে গেছে হাতে, এবার আমি আরামসে মুভমেন্ট করতে পারি, ব্যথা হবে একটু, কিন্তু মুভমেন্ট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। তো মিনিমাম কতদিন একটা ডিউরেশন তো থাকে মোটামুটি একটা, যে হ্যাঁ এরপর সে মুভমেন্ট করতে পারবে বা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে? এটা ডিপেন্ড করে কোন টাইপ অফ ফ্র্যাকচারে বা আর কোন আচ্ছা। টাইপ অফ অপারেশনে। হ্যাঁ। অনেক কটা টাইপস অফ ফ্র্যাকচার আছে, অনেক হ্যাঁ। কটা টাইপ অফ অপারেশন। এবার আপনার যদি হাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সাপোজ, হুম। তো আপনি ডেফিনেটলি যে কোনোই ফ্র্যাকচার হয়ে যাক, আপনার তাড়াতাড়ি মুভমেন্ট করা দেওয়া পারা যেতে পারে না। সম্ভব নয় আর কি। 1.5 months ওটা আরামসে রাখতে হবে সেইভাবে, সো দ্যাট নর্মালি ওটা হিল করুক, ঠিক আছে? কেন কি হাড়টা আপনার একদম গুঁড়ো হয়ে গেছে না, ওটা এক একটা পিস জুড়তে 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 অনেকটাই সময় লাগবে। অলদো ভেতরে ওরা ওটি করে প্লেট বসেছে, তাও ওটা সময় লাগে, সমস্যাপক্ষ। হ্যাঁ, আর যদি আপনার স্ট্রেট একটা হরিজন্টাল স্ট্রেট লাইনে একটা ফ্র্যাকচার হয়েছে, যেটা ডিসপ্লেস ছিল এখন রিপ্লেস হয়ে গেছে, ভেতরে একটা লম্বা নেল দেওয়া আছে, আচ্ছা, হাড়ের ভেতরেই নেল দেওয়া আছে, তাহলে আপনার মুভমেন্টটা খুবই তাড়াতাড়ি আমরা করতে পারি। প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেই মুভমেন্টটা করতে পারি। ডিপেন্ড করে যে আপনার ব্যথাটা কত কমলো, সোয়েলিংটা কত কমলো, ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে আমরা মুভমেন্টটা তাড়াতাড়ি করতে পারি। এখানে টার্গেটটা হচ্ছে তাড়াতাড়ি মুভমেন্টটা করে তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে যাওয়া, নর্মাল ফাংশনে ফিরে যাওয়া, সো দ্যাট বাকি কমপ্লিকেশনস গুলো না ডেভেলপ করতে পারে, যেটা হয়, ঠিক আছে। এটা ছাড়া আর যেটা হয় যে আপনার যখন সার্জারি হচ্ছে তখন একটা সাপোজ একটা ভাস্কুলার ইনজুরি হয়ে গেল, মানে একটা যেখানে রক্তপেশি কেটে গেল বা একটা নার্ভ কেটে গেল, এরকমও হতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হবে, নার্ভটা যেই পার্টে সাপ্লাই করতো টেস্টেলি, নিচের দিকে যে পার্টে সাপ্লাই করতো সেই পার্টে উইকনেস হয়ে যাবে, সেই পার্ট আর মুভি করবে না, সেইগুলো ম্যানেজমেন্ট ফিজিওথেরাপির আন্ডারে আসে যদি নার্ভ ইনজুরি হয়ে যায়, ঠিক আছে। তো ওই জায়গায় বাইরে থেকে ইলেকট্রিক কারেন্ট দিয়ে ওই জায়গায় আবার অ্যাওয়েক করাতে হবে, জাগাতে হবে, ঠিক আছে, বাইরে থেকে ইলেকট্রিক কারেন্ট দিয়ে। আরও নানা রকম কমপ্লিকেশন, যেমন আমি মুভমেন্ট কোনো করিনি, সাপোজ এটা সবচেয়ে বেশি পেশেন্টরা কমপ্লেন করে যে আমি বাড়িতে গেছি, আমার এখানে ফ্র্যাকচার হয়েছে, আমি হাতে মুভমেন্ট করিনি, হাতটা পুরো একদম স্টিফ হয়ে গেছে, ফুলে আছে, স্টিফ হয়ে আছে, কোনো মুভমেন্ট হচ্ছে না, হাতটা একদমই মুভমেন্ট হয় না সত্যি করে। আর কেন কি ওরা মুভমেন্ট করে না, ভয় চলে আসে মনের ভেতরে, এই জন্য ওই জায়গাটাকে ভালো করে মুভ করাতে হবে, এই কমপ্লিকেশনগুলোকে অ্যাভয়েড করা, অ্যাকিউট ম্যানেজমেন্ট অফ ফিজিওথেরাপি। তারপরে সাপোজ পায়ের আমার ইনজুরি হয়েছে, তো ওকে দাঁড় করিয়ে হাঁটা অ্যান্ড নিজের নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে যাওয়া, এটা হচ্ছে রোল ফিজিওথেরাপি পোস্ট ফ্র্যাকচার। আচ্ছা, মানে একটা মনোবল তো বাড়ানো থাকছেই, সাথে সাথে ফিজিওথেরাপি যে তাদের যে কাজগুলো থাকে সেগুলো আমাদেরকে মানে সাহায্য করে আর কি, যে আমাদের যদি কোনো জায়গায় ফ্র্যাকচার থাকে সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়া যায়। হ্যাঁ, ডাক্তারবাবু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে হাড় ভেঙে যাওয়ার ক্ষেত্রে সার্জারি বা অপারেশন পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, এবং ঠিক এই সময় আমাদের যে ফিজিওথেরাপি রয়েছে সেটা কতটা আমাদেরকে সাহায্য করে। ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে যে কিভাবে মনোসমীক্ষণের দ্বারা রোগ নিরাময় বিদ্যা বা সাইকোলজি হাড় ভেঙে যাওয়ার পরও স্বাভাবিক শারীরিক ক্ষমতা আমাদের ফিরিয়ে আনতে সাহায্য করে? মানে ধরুন যে আমাদের ফিজিওথেরাপি রয়েছে, আমাদের যে স্বাভাবিক শারীরিক ক্ষমতা রয়েছে ওটা কিভাবে ধীরে ধীরে আমাদের মানে শারীরিক ক্ষমতাটা আমার নর্মাল লাইফে আমাদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করে? আচ্ছা, তো এটা তো আপনার এক্সপ্লেইন করলাম, ডে 1 থেকে ফিজিওথেরাপিস্টের রোল শুরু হয়ে যায়। প্রথমে রোল থাকে যে পেন অ্যান্ড সোয়েলিংটাকে আমায় ম্যাক্সিমাম কমাতে হবে, সেটা ওষুধের মাধ্যমে হোক, বরফ দিয়ে, বা নানা রকম আরো মডালিটি থাকে, ইলেকট্রিক্যাল মডালিটি, সেটা দিয়ে, বা ওই জায়গাটাকে কম্প্রেশন ব্যান্ডেজ করে মুভমেন্ট করিয়ে পেন আর সোয়েলিংটাকে কন্ট্রোল করতে হবে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। তারপরে আস্তে আস্তে স্টিফনেসটাকে কাটাতে হবে। স্টিফনেসটা যে কোনো ফ্র্যাকচার হোক, একটু একটু স্টিফনেস সব জায়গায় ডেভেলপ করেই যায়, ঠিক আছে। ওই আস্তে আস্তে স্টিফনেসটাকে কাটাতে হবে, ফ্রম দ্য উইক 3rd টু উইক 4th আস্তে আস্তে স্টিফনেসটাকে কাটিয়ে উইক 5th থেকে মাসেলের রিক্রুটমেন্ট স্টার্ট হবে। আর স্ট্রেংথেনিং, আপনার মাংসপেশি, আপনার একটা বডি পার্টকে 1 মাসের জন্য একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তো তার ফলে কি হতে পারে ইজ ওই জায়গাটা পুরোপুরি শুকিয়ে যেতে পারে, ওই জায়গার স্ট্রেংথটা পুরো লস হয়ে যেতে পারে। এই স্ট্রেংথ লসের ব্যাপারটাকে ওভারকাম করার জন্য ডে 1 থেকেই একটু একটু এক্সারসাইজ শুরু হবে, যার ফলে মাসেলের রিক্রুটমেন্ট বেশি হবে, মাংসপেশি বেশি কাজ করবে, আর মাসেলের স্ট্রেংথ আবার ফিরে আসবে, যেটা লস হয়ে গেছিল সেটা আস্তে আস্তে আবার মাসেল স্ট্রেংথটা ফিরে আসবে। একবার মাসেল স্ট্রেংথটা ফিরে এলো আর জয়েন্টের মুভমেন্টটা পুরোপুরি হচ্ছে, নাও ইউ আর রেডি যে আপনি নিজের নর্মাল কাজে ফিরতে আসতে পারেন। কিন্তু এখনো আপনার নর্মাল কাজে ফিরতে আসতে গেলে ব্যথা হতে পারে বা অন্য প্রবলেম, ব্যথা হতে পারে, করতে পারছি না, মুভমেন্ট হচ্ছে না, যাচ্ছে না, এরকম বিষয় হতে পারে।
এইটাকে ওভারকাম করার জন্য ফিজিওথেরাপি আছে। এবার ওই যে জিনিসটা হচ্ছে না, সাপোজ আমি আমার কোনো প্রবলেম নেই, মানে হুম, আমার মুভমেন্টও পুরো হচ্ছে, আমার মাংসপেশির জোরও প্রচুর আছে, হ্যাঁ, তাও আমি এই জিনিসটা করতে পারছি না কেন, হাত দিয়ে লিখতে পারছি না কেন? এই যে লিখতে পারছি না, এটা অনেকগুলো কারণ হতে পারে, নিউরোলজিক্যাল হতে পারে, নার্ভ ইনসাল্ট হতে পারে, ভাস্কুলার ইনজুরি হতে পারে, অনেক কটা কারণে এটা হতে পারে। তো এই যে কারণগুলো আইডেন্টিফাই করতে হবে থ্রু ফিজিক্যালি এক্সামিন করে পেশেন্টটাকে, আর যেই কারণে হচ্ছে সেই কারণটাকে সলভ করতে হবে সেইভাবেই। এবার এইবার এইবার সেই প্রবলেমটাকে একবার সলভ করে দিলাম, হুম, তাও সাপোজ আমার আমি নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে গেছি, সাপোজ আমার পায়ের ফ্র্যাকচার ছিল, আমি নর্মাল অ্যাক্টিভিটি ফিরে গেছি, আমি হাঁটতে চলতে পারছি, আমি নিজের কাজগুলো নিজেই করতে পারছি, তাও হুম, নর্মাল ভাবে করতে পারছি না, মানে যেরকম আমার করা দরকার, সাপোজ স্ট্রেট হাঁটার দরকার, আমি স্ট্রেট হাঁটতে পারছি না, একটু আমি খড়িয়ে খড়িয়ে হাঁটছি, হ্যাঁ, সেটাও কেন খড়িয়ে খড়িয়ে হাঁটছি সেই পয়েন্টটাকে, সেটা ফ্র্যাকচারের পর অনেকেরই হয়, হতে পারে, সেই হ্যাঁ, পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি কোন জায়গায় প্রবলেমটা আছে। এবার আপনি খড়িয়ে খড়িয়ে হাঁটছেন, আপনার প্রবলেম হতে পারে ব্যাকেও হতে পারে, হিপেও হতে পারে, নিও হতে পারে, অ্যাঙ্কেলও হতে পারে। হুম, তো সেই এক্স্যাক্ট প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জয়েন্টের বা কোন রিজনের জন্য এরকম অসুবিধাটা হচ্ছে, আর কোন এক্স্যাক্ট প্রবলেমটা ডেভেলপ করেছে যার ফলে উনি এই অ্যাক্টিভিটিটা করতে পারছেন না, হুম, আর সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করে সেটার প্রপার ট্রিটমেন্ট করে হুম, আম, ওই ম্যাক্সিমাম মানে খড়িয়ে হাঁটার ভাবটাকে কম করতে হবে, তারপরে নর্মাল ওয়াকিংটাকে ফেসিলিটেট করতে হবে। হ্যাঁ। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদেরকে বিস্তৃতভাবে বর্ণনা দিলেন। ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে খেলাধুলা সম্পর্কিত কি কি প্রকারের ক্ষত বা ইনজুরি আমাদের হতে পারে মেয়ে অ্যাকচুয়ালি? আচ্ছা। অনেকের সময় দেখা যায় যে খেলতে গিয়ে কারো ফ্র্যাকচার হয়ে গেল, তো কি কি ধরনের ইনজুরি হতে পারে আর কি? আচ্ছা, তো খেলাধুলোর ব্যাপারে যে ইনজুরি আছে সেটা দুটো টাইপের হতে পারে। হুম, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট, দুটো টাইপের স্পোর্টসই আছে রাদার, একটা হচ্ছে কন্ট্যাক্ট স্পোর্টস এন্ড একটা হচ্ছে নন কন্ট্যাক্ট স্পোর্টস। হুম, নন কন্ট্যাক্ট স্পোর্টস ইজ লাইক ক্রিকেট, হুম, ঠিক আছে? একজনের অন্যজনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, বাট দ্যাট ইজ নন কন্ট্যাক্ট স্পোর্ট। বাট ইয়েস, কন্ট্যাক্ট স্পোর্ট ইজ ফুটবল, পায়ের সঙ্গে পা টাকরাতেই পারে, অবশ্যই বা রাগবি, কাঁধের সঙ্গে কাঁধ টাচ করবেই, ঠিক করবে, আছে? হ্যাঁ, তো এরকমই স্পোর্টস রিলেটেড ইনজুরিও দুটো টাইপের হয়, হুম, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনজুরি, একটা হচ্ছে নন কন্ট্যাক্ট হুম, ইনজুরি। কন্ট্যাক্ট ইনজুরি যেমন একটা আপনি কোনো প্লেয়ার হুম, সাপোজ, আর আপনার রাগবি খেলতে গিয়ে কাঁধের সঙ্গে কাঁধ লেগে আপনার ক্লাভিকল বোন, এই যে কলার বোন, সেটা ফ্র্যাকচার হুম, হয়ে গেছে, দ্যাট ইজ আ কন্ট্যাক্ট ইনজুরি। নন কন্ট্যাক্ট ইনজুরি হচ্ছে আমি ক্রিকেট প্লেয়ার, বা আমি টেনিস প্লেয়ার, বা আমি ব্যাডমিন্টন প্লেয়ার, আমি বলটা ছুটতে গিয়ে, জোরে ছুটতে গিয়ে আমার কাঁধে একটা ঘ্যাচকা লেগে গেল, এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ইনজুরি, ঠিক হুম, আছে? হুম, তো এই দুটো টাইপের ইনজুরি হতে পারে। মোস্ট কমনলি এনকাউন্টার্ড ইনজুরিজ ইন স্পোর্টস প্লেয়ার্স ইজ মাসেল স্ট্রেন। মাসেল স্ট্রেন মানে কি, মাংসপেশিটা হুম, হুম, মাংসপেশিটা ওপরে মাংসপেশির কিছু ফাইবার ছিঁড়ে যাবে। এবার কতগুলো ফাইবার ছিঁড়বে সেটার তিনটে গ্রেড আছে। খুবই কম, 25% এর কম ফাইবার ছিঁড়লে ওটা হচ্ছে গ্রেড 1, আচ্ছা, 25 টু 75% ফাইবার ফিরলে ওটা হচ্ছে গ্রেড 2, আর 75 এর উপরে যদি ফাইবার ছিঁড়ে যায় বা হুম, পুরোটাই ছিঁড়ে গেল, হুম, ইট ইজ নোন অ্যাজ গ্রেড 3। তিনটে টাইপের মাসল স্ট্রেন আছে, হুম, ঠিক আছে, যেটা মাংসপেশি কিছু ফাইবার ছিঁড়ে গেল। আর সেকেন্ড হচ্ছে লিগামেন্ট ইনজুরি, হুম, যেটা সাপোজ আমি দৌড়তে গিয়ে পা মুচকে গেল, হুম, মোচ খাওয়া, হ্যাঁ, ওটাকে বলা হয় লিগামেন্ট ইনজুরি, যেটা লিগামেন্টের তিনটে টাইপের ইনজুরি হতে পারে, সেখানেও গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 টাইপের ইনজুরি হতে পারে। সেম, কিছু ফাইবার ছিল তার থেকে একটু বেশি, আর পুরোটা ছিঁড়ে গেলে গ্রেড 3 ইনজুরি, হুম, ঠিক আছে? এই দুটো আর মোস্ট ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড ইন স্পোর্টস। তাছাড়া জয়েন্টের ডিসলোকেশন, একটা জয়েন্ট নিজের জায়গা থেকে সরে গেল, হুম, এটাকে বলা হয় জয়েন্টের ডিসলোকেশন। যেমন সাপোজ আমি আমি রেসলিং প্লেয়ার, ঠিক আছে? হুম, তো আমায় কেউ উঠে আমায় কন্ট্যাক্ট করে, মানে আমায় মাটিতে ফেলে দিয়েছে আর কি, হুম, তার ফলে আমার ব্যাকে লেগেছে, লো ব্যাকে লেগেছে, আর আমার লো ব্যাকটা হাড় কিছুটা সরে গেছে নিজের জায়গা থেকে, এটাকে বলে ডিসলোকেশন। বা কিছুটা নয়, অনেকটা সরে যাওয়াকে বলে ডিসলোকেশন, অ্যান্ড কিছুটা সরে যাওয়াকে বলে সাবলাক্সেশন, মানে নিজের জায়গা থেকে খালি হালকা সরেছে, ওটা সাবলাক্স, হুম, পুরোটাই বেরিয়ে গেছে জয়েন্ট থেকে, ওটাকে বলে পুরোপুরি ডিসলোকেট হয়ে গেছে। এই ডিসলোকেশনস আর অলসো ভেরি কমন ইন স্পোর্টস ইনজুরিজ। হুম, ডিসলোকেশন কোন কোন জয়েন্টে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে শোল্ডার জয়েন্টে বেশি হয়, হুম, এলবো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট অ্যান্ড স্যাক্রোইলিয়াক মানে কোমরের জয়েন্ট, এই চারটে জয়েন্টে সবচেয়ে বেশি ডিসলোকেশন হতে পারে। শোল্ডার জয়েন্টে তো প্রচন্ডই কমন ডিসলোকেশন, আর এই ডিসলোকেশনের ম্যানেজমেন্টও অতই প্রবলেম্যাটিক। হুম এই তারপরে হলো ডিসলোকেশন, তারপরে হলো কোনো মেজর ফ্র্যাকচার, হুম, লং বোনের ফ্র্যাকচার, আমার যেমন বললাম আমার কলার বোন ফ্র্যাকচার হতে পারে, হিউমারাস যে কোনো পায়ের হাড়গুলো ফ্র্যাকচার হতে পারে, হুম, বা অনেকক্ষণ আমি দৌড়চ্ছি, বা ফুটবলটাকে আমি অনেক জোর কিক করে দিলাম,
ফুটবলে লাগলো না, আমার পাটা গোল পোস্টে গিয়ে লাগলো, হুম, ওইখানেও আমার পায়ে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো এত ধরনের যে ফ্র্যাকচার্স থাকে, এত ধরনের যে ইনজুরিজ থাকে, সেটা স্পোর্টস রিলেটেড ইনজুরিজ থাকে। এবার আলাদা আলাদা স্পোর্টসের আলাদা আলাদা ইনজুরি হবে। হ্যাঁ, যেমন ক্রিকেটে আমার টেনিস এলবো হয়ে যেতে পারে। এবার ক্রিকেটে টেনিস এলবো কি করে হবে, ইট ইজ আ ভেরি মিসনোমার, বাট ওই এই কথাটাকে বলা, এটা টেনিস প্লেয়ারদের খুব বেশি হয়, ক্রিকেট প্লেয়ারদেরও হয়। তার হুম, মানে এই নয় যে ক্রিকেট প্লেয়ারদের হয় না, সাধারণত মানুষেরও হবে টেনিস এলবো হয়ে যেতে পারে, হুম, কিন্তু টেনিস প্লেয়ারদেরও যে জিনিসটা হয় সেটা ক্রিকেট প্লেয়ারের হয়, ব্যাকফ্লিপ মারতে গিয়ে ব্যাট থেকে। এই ইনজুরিটা খুবই বেশি কমন, টেনিস এলবো। হ্যাঁ, হুম, তারপরে আরেকটা জিনিস যেটা হতে পারে ক্রিকেট প্লেয়ারদের, সেটা হচ্ছে অন্য গেমের উপরে বেশ, সেটাকে বলা হ্যাঁ, হয় গলফার্স এলবো। সেটা হচ্ছে এই জায়গায় পেন। হ্যাঁ, সেটা গলফ প্লেয়ারদের খুব বেশি এই ব্যথাটা হয়ে যেতে পারে, গলফার্স এলবো এটাকে বলে, টেন্ডিনাইটিস। সেম, ওইটা মাসেলের স্ট্রেন, এই জিনিসটা। হ্যাঁ, তো এই 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 সাপোজ এইগুলো ইনজুরি খুব কমনলি এনকাউন্টার্ড ইন হুম, ক্রিকেট। বা ফিঙ্গারের কোনো ডিসলোকেশন, এটাও ক্রিকেটে হয়ে যেতে পারে বলটাকে ক্যাচ করার সময়। ঠিক আছে, আর ফুটবল রিলেটেড ইনজুরি যেটা হয়, সেটা সেটা আরো একটা লেভেল ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আপনার নিয়ের লিগামেন্টের ছিঁড়ে গেল, ঠিক হুম, আছে, অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে গেল, অ্যাঙ্কেলের পা মুচকে গেল, বা হিপে কোনো ইনজুরি, এইসব লোয়ার লিম্ব অ্যাসোসিয়েট করে ইনজুরিজ গুলো খুবই বেশি হয় ফুটবলে। হুম, ঠিক আছে, আর রাগবিতে অল ওভার সব জায়গায় ইনজুরি হতে পারে। ব্যাডমিন্টন প্লেয়ারদের আগেন থ্রোয়ার্স শোল্ডার হয়ে যায়, হ্যাঁ, মানে কি অনেক ক্ষণ ধরে যদি সামনের দিকে ওরা স্ম্যাশ মারে, বা অনেকটা বেশি এটাকে ইউজ করা হয়, আচ্ছা, শোল্ডার জয়েন্টটাকে ইউজ করা হয়, তখন সুপ্রাস্পাইনাটাস যে টেন্ডন, এখানে একটা হ্যাঁ, টেন্ডন থাকে, সেই টেন্ডনের স্ট্রেন হয়ে যায়। হ্যাঁ, তো সেই এই আগেন অনলি 3 ক্লাসিফিকেশন, তিনটেই ক্লাসিফিকেশন আছে, এটা তো স্ট্রেন, হুম, স্প্রেন আর ফ্র্যাকচারস, এই তিনটেই হয়ে যেতে পারে। তিনটি। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদের বিস্তৃতভাবে বর্ণনা করলেন যে খেলাধুলা সম্পর্কিত কি কি প্রকারের ক্ষত বা ইনজুরি হতে পারে। ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, ধরুন যে এই যে আপনার ফ্র্যাকচার হলো কারোর, তো ফ্র্যাকচারের সেই সময় উইথাউট সার্জারি আমরা কি কোনোভাবে সেটাকে হিল করতে পারি? কোনো ফ্র্যাকচার হলো উইথাউট সার্জারি? হুম, এটা না প্রচন্ড একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। কেন কি অনেকজন মানে, এবার সাপোজ আপনার ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, হুম, হুম, কিন্তু আপনার দেখা গেল যে না, মোটামুটি কোনো কমপ্লিকেশন নেই। হুম, হ্যাঁ, আর আপনার এভিয়ান হবে না, মানে কি ফ্র্যাকচারের মানে হাড়েরও একটা ব্লাড সাপ্লাই থাকে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে বলে নিউট্রিয়েন্ট আর্টারি সাপ্লাই থাকে আচ্ছা, হাড়ের। তো ওই নিউট্রিয়েন্ট আর্টারি যে সাপ্লাইটা থাকে, সেটা যদি ডিস্টার্ব হয়ে যায় ফ্র্যাকচারে, তো সেটা সবচেয়ে কমন। কেন কি হাড়ের ভেতরেই ওই আর্টারিটা যাচ্ছে। আমার হাড়ই ভেঙে গেল, তো এই আর্টারিটা তো অবভিয়াসলি ছিঁড়ে যেতেই পারে, অবশ্যই, তাই না? তো এই আর্টারিটা যদি ছিঁড়ে যায়, তাহলে বাকিটা যে হাড় আমার রইলো, সেই বাকিটা হাড়ে কোনো ব্লাড সাপ্লাই থাকবে না। হুম, হ্যাঁ, তো এই ব্লাড সাপ্লাই না থাকার ফলে কি হবে, আমার ভাস্কুলার নেক্রোসিস হয়ে যেতে পারে, মানে বাকির যে হাড়টা আছে, বাকি হুম, রিমেনিং পোর্শন অফ দ্য হাড়, ওটাতে ব্লাড সাপ্লাই না গিয়ে ওই হাড়টা পুরোপুরি মরে যাবে, পুরো কালো হয়ে যাবে, কোনো ফাংশনই করবে না ওটা। এটাকে বলা হয় ভাস্কুলার নেক্রোসিস। এবার সাপোজ আমার কোনো ফ্র্যাকচার হলো, কিন্তু আমার দেখা গেল যে খুব একটা ডিসপ্লেস নেই, নিউট্রিয়েন্ট আর্টারি যেটা সেটা আছে, সেটা প্রিজার্ভই থাকবে মোটামুটি। আর আম, খুব একটা নিউরাল কমপ্লিকেশনস বা ভাস্কুলার কমপ্লিকেশন ডেভেলপ করেনি, মানে কোনো আর্টারি ছেড়েনি, কোনো মেজর ব্লিডিং হচ্ছে না, খুব হুম, বেশি রক্ত বেরোচ্ছে না, বা ওপেন ফ্র্যাকচার নয় ওটা, মানে ওপেন ফ্র্যাকচার যেমন কি হাড় তো ভেঙেছে, কিন্তু ভেঙেছে, ভেতর থেকে স্কিনটাকেও ছিঁড়ে হাড়টা বাইরেও বেড়ে বেরিয়ে গেছে, গেছে। হ্যাঁ, হ্যাঁ, বেরিয়ে গেছে, ওটাকে বলে ওপেন ফ্র্যাকচার, কেন এখানে স্কিনটা ওপেন আছে। তো ওপেন ফ্র্যাকচার নয়, ওটা কিন্তু ক্লোজ ফ্র্যাকচার। আর কোনো হাত ঝিমঝিম বা এরকম কিছু নেই, মোটামুটি খালি ফ্র্যাকচার আছে, ব্যথা আছে, সোয়েলিং আছে, দ্যাটস ইট, কিন্তু ডিসপ্লেসমেন্ট হালকা আছে। হুম, তো ওইটাকে আমরা উইদাউট সার্জারিও ম্যানেজ করতে পারি মোস্ট অফ দ্য কেস, ঠিক আছে। আচ্ছা, এবার ওইটা উইদাউট সার্জারি ম্যানেজ কিভাবে হবে, ওই সেম হাড়টাকে নিজের জায়গায় আগে বসাতে হবে, কেন কি যদি আচ্ছা, ডিসপ্লেস থাকে, হুম, তাহলে ওটা কিন্তু ম্যালিয়ন, মানে হাড়টা জুড়বে কিন্তু ব্যাকা ভাবে জুড়বে, ঠিক আছে। ওটাকে নিজের জায়গায় একদম অ্যালাইনমেন্ট করে নিজের জায়গায় রিপোজিশন আবার আনতে হবে, ফিরে আনতে হবে হুম, একদম স্ট্রেট লাইনে, তারপরে ওটাকে প্লাস্টার করে দিয়ে, ট্রাকশন দিয়ে ওটাকে প্লাস্টার করে দিয়ে সেটেল করতে হবে। আচ্ছা, তারপরে ওটাকে খুব ফ্রিকোয়েন্টলি এক্সরে 1 উইক বা 2 উইকস পর পর এক্সরেতে দেখতে হবে যে কতটা জুড়লো, আর আচ্ছা, নিজের জায়গা থেকে যদি একটুও সরে গেছে, তাহলে ওটাকে আবার অপারেট করতে হবে। মানে এটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ এবং একটা পর্যবেক্ষণের বিষয় কিন্তু রয়েই যাচ্ছে। হ্যাঁ, বারবার ওটা পর্যবেক্ষণ করতে হবে যে কতটা জুড়লো বা কতটা কি ইফেক্ট দেখা দিচ্ছে তার মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা ডাক্তারবাবু, বলছি আপনি যেমন বললেন যে এই ক্ষেত্রে আমাদের তো উইথাউট সার্জারি এটা হতে পারে, এক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা মানে হেল্পফুল আমাদের?
এই ক্ষেত্রে অনেকটাই বেশি হেল্পফুল, কেন কি अगेन আপনার যে পার্টটা সেটা ইমোবিলাইজ করে দেওয়া হয়েছে, হুম মানে আপনার যে জায়গাটা আছে সেটাকে প্লাস্টার বেঁধে দিয়েছে আর হুম ট্রাকশন দেওয়া হয়েছে। তো সেই যে ট্রাকশন দেওয়া হয়েছে সেই জায়গার বাদ দিয়ে তার ডিস্টাল জয়েন্ট, মানে তার ঠিক পাশের যে জয়েন্টটা, হুম আইদার ওটা সাপোজ আমার এই হাড়টা ভেঙে, তো আমার যে ফিঙ্গার্স এর জয়েন্টস গুলো আর শোল্ডারের জয়েন্টস গুলো, এই জয়েন্টস গুলোর মুভমেন্টটা খুব বেশি করাতে হবে। এক্সকিউজ মি, কেন কি আমার ফ্র্যাকচার যেটা হয়েছে সেটা ডিসপ্লেস খুব একটু ছিল, ওটাকে আমরা নিজে ওর জায়গাটা বসালাম, হুম। কিন্তু ফ্র্যাকচারটাকে হিল করাতে হবে খুব তাড়াতাড়ি, আমাকে ফ্র্যাকচারটাকে হিল করাতে হবে যেন হাড়টা নিজের মতন জুড়ে যায়। হুম আর ফ্র্যাকচারটাকে হিল করানোর জন্য ফিজিওথেরাপির একটা পরম ভূমিকা আছে। হুম কিভাবে ওই যে মুভমেন্টস করে, ডিস্টাল অ্যান্ড প্রক্সিমাল মুভমেন্ট করে যত বেশি মাংসপেশি আস্তে আস্তে মুভমেন্ট করবে ওই ফ্র্যাকচার সাইটের আশেপাশে, ঠিক আছে, তত বেশি ওদের ভেতরে একটা কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে, হুম ঠিক আছে। এই হাড়টা ওই হাড়টাকে ঠেলবে, কম্প্রেসিভ ফোর্স। এই কম্প্রেসিভ ফোর্সের জন্য অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি খুব বেড়ে যায়। অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে কি, যেই সেলগুলো বেশি বেশি হাড় প্রোডাকশন করে ওটাকে বলা হয় অস্টিওব্লাস্টস। আচ্ছা তো এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তার ফলে ফ্র্যাকচার হিলিংটা অনেক তাড়াতাড়ি, যেটা 21 দিনে হওয়ার কথা সেটা 15 দিনে হয়ে যায়। ফর এন এক্সাম্পল, আচ্ছা 21 দিনে যেটা হিল করার কথা সেটা 15 দিনই হিল হয়ে গেল। এবার বাকি জয়েন্টসের মুভমেন্ট করালাম আর হুম মোটামুটি আমরা মাসেলেরও মুভমেন্ট করাচ্ছি এটাতে, তাহলে কমপ্লিকেশনস বেশি ডেভেলপ হতে দেবে না এই আচ্ছা ক্ষেত্রে। মানে আমার যে হাড়টা ভেঙে আছে, ম্যালইউনিয়ন হয়েছে, বিনা অপারেশন করেও আমরা হাড়টাকে নিজের জায়গায় বসিয়ে হুম ইয়ে করেছি, ম্যানেজ করেছি ওটা, তো সেটা কিন্তু খুব একটা বেশি কমপ্লিকেশন ডেভেলপ করে না। যেমন কোভিড টাইমে কি হয়েছিল যে কোভিড টাইমে আনলেস অ্যান্ড আনটিল একটা মেজর ইনজুরি হয়ে যাচ্ছিল বা মেজর কমপ্লিকেশন ডেভেলপ করতে পারতো ফ্র্যাকচার নিয়ে, হুম ততক্ষণ ওটাকে অপারেট করা হতো না। আচ্ছা কেন কি, বিকজ ওটি যদি এক্সপোজ হয় পেশেন্টটা, তাহলে হুম ডেফিনেটলি দেয়ার ইজ আ চান্স অফ স্প্রেডিং দ্য ভাইরাস। তো এর ফলে কোনো সিভিয়ার কমপ্লিকেশন না হলে ওটাকে অপারেট করা হতো না। তো এই ক্ষেত্রে কি হতো যে অনেক কটা কমপ্লিকেশনস আমরা দেখেছি হুম ইন দ্য পাস্ট ইয়ার। যেমন সিআরপিএস, কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম, এটা একটা ভাস্ট নিউরোভাস্কুলার ডিসঅর্ডার। হুম। সেই ক্ষেত্রে কি হয়, আমার যেই হাতে ফ্র্যাকচার আছে সেই পুরো হাতটাই আনবিলিভেবল ব্যথা হবে আচ্ছা ইভেন আফটার দ্য হিলিং অফ ফ্র্যাকচার, ঠিক আছে। এটাকে বলা হয় কমপ্লেক্স পেইন সিনড্রোম, কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম। হ্যাঁ, তো আনবিলিভেবল ব্যথা হবে পুরো এক্সট্রিমিটি থেকে। এইটাকে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট, কেন কি ব্যথাটা পারসিস্টই করে যায় সারা জীবন, যাই না এরকম। তো এই ব্যথাটাকে ম্যানেজমেন্ট করা অনেক হেলথ কেয়ার বার্ডেন অনেক বেশি, তো এক্ষেত্রে ফিজিওথেরাপি আমাদের অনেকটা সাহায্য করে। অনেকটা সাহায্য করে এই ক্ষেত্রে। আর আর এটা একটা কমপ্লিকেশন, যেমন বললাম। অন্য কমপ্লিকেশন যেটা আমরা আগের বছর দেখেছি সেটা হচ্ছে জয়েন্ট স্টিফনেস। আচ্ছা জয়েন্টটা পুরোই স্টিফ হয়ে গেল, একদম নড়ছেই না, 1 বছর ধরে ওরকমই রয়ে আছে, একদম ফিক্স হয়ে আছে। হ্যাঁ, হুম এবার ওটা কন্ট্রাকচার ডেভেলপ করে গেছে, মানে একদমই ওটাকে আর সার্জারি ছাড়া ওটাকে যদি না খোলা হয় হুম তাহলে ওটা কোনোদিনই খুলবে না, এরকম একটা সিনারিও ডেভেলপ করে যাচ্ছিল, হুম ঠিক আছে। তো সেটা আগের বছর কোভিড এর সময় এরকম হচ্ছিল, ধরা পড়েছিল নন আর কি। অপারেটেড ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচারস, ঠিক আচ্ছা আছে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে এই যে যেটা আমরা এনকাউন্টার করেছিলাম লাস্ট টাইম, সেটা হচ্ছে যে এই যে কোভিড এর জন্য আমরা অপারেশন যেটা বেশি করছিলাম না, হুম তার ফলে কিন্তু আমরা দেখেছি যে পেশেন্টরা খুব একটা বেশি ফলো আপে আসেনি। মানে কি, 1 সপ্তাহ বলা হয়েছে আসতে, কিন্তু ওরা এসছে 1 মাস পর বা 2 মাস পর এসছে। হুম আর ওদের বলা হয়েছিল প্লাস্টার প্যারিস বেঁধেই রাখতে, বাট ওরা সেটা ফলো করেনি, বা কোনো কারণে হাতটা বেন্ড হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে, তো তখন ওটা একটা মালইউনিয়ন ব্যাকা ভাবে ওটা জয়েন হয়েই গেছে অলরেডি। আচ্ছা সেই ক্ষেত্রে তো আমাদের কিছুই করার নেই আর কি। isn't it? এখানে হ্যাঁ। এটা অলরেডি জুড়ে গেছে, কিন্তু ব্যাকা ভাবে জুড়ে গেছে। হ্যাঁ, ডাক্তার আরেকটা প্রশ্ন রয়েছে যে সব থেকে কোন চিকিৎসা পদ্ধতিটা আমাদের বোন ফ্র্যাকচার যেটা হয় সেক্ষেত্রে কোন চিকিৎসা পদ্ধতি সব থেকে বেশি প্রযোজ্য আর কি? মানে হুইচ ট্রিটমেন্ট ইজ বেস্ট ফর আওয়ার বোন ফ্র্যাকচার? বোন ফ্র্যাকচার, হ্যাঁ বোন ফ্র্যাকচারের ট্রিটমেন্ট কিন্তু ওই সেটা ট্রিটমেন্টটা সেটাই হবে যে ইট উইল ডিপেন্ড আপন কোন টাইপ অফ ফ্র্যাকচার হচ্ছে। ওটা নন ডিসপ্লেস ফ্র্যাকচার হলে ওটা খালি প্লাস্টার করতে হবে, হুম। ঠিক আছে। যদি ডিসপ্লেস ফ্র্যাকচার হয় তাহলে ওটাকে নিজের জায়গায় আবার বসিয়ে প্লাস্টার করে ট্র্যাকশন দিয়ে ওই জায়গাটাকে স্টেবিলাইজ রাখতে হবে। আর যদি ডিসপ্লেসড অনেকটা হয়ে গেছে আর ম্যানিপুলেশন করে ওটা নিজের জায়গায় বসবে, হাতটাকে বসানো খুবই কষ্টকর, তখন ওটাকে স্ক্রু অ্যান্ড প্লেট ফিক্সেশন করতে হবে, প্লেট অ্যান্ড স্ক্রু ফিক্সেশন করতে হবে এই জায়গাটাকে, মানে খুলে প্লেট বসিয়ে ওই জায়গাটাকে ফিক্স করাতে হবে। মানে এটা টোটালি ডিপেন্ড করছে যে ফ্র্যাকচার কি ধরনের কি তার উপর। ধরনের এক্স্যাক্টলি,
এটা এটা এরকম মানে বলে বোঝাতে যাবে না যাবে না আর কি, এটাই ফ্র্যাকচার, আপনার এই ফ্র্যাকচার হয়েছে এটাই হবে, এটাই করা এরকম যাবে আর নয়। কি। হ্যাঁ, দিস ইজ নট দ্য ওয়ে। ফ্র্যাকচারের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে যে কিভাবে ইনজুরি হয়েছে, কতটা ভেঙেছে, কতটা সরেছে নিজের জায়গায়। ওটা আরো দুটো টাইপের ফ্র্যাকচার থাকে, যেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার, এক্সট্রা আর্টিকুলার, মানে জয়েন্টের ভেতরে। আর যদি ওই ফ্র্যাকচারটা জয়েন্টের ভেতরে অবধি গেছে, তাহলে ওটা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে দেওয়া উচিত। আর যদি মানে ট্রিটমেন্ট বলতে গিয়ে প্লেট বসিয়ে দেওয়া উচিত। আর যদি জয়েন্টের ভেতরে যায়নি, বাইরেই রয়েছে, তখন ওটা ইফ ইউ ট্রাই টু ম্যানিপুলেট, মানে হাড়টাকে নিজের জায়গায় বসে প্লাস্টার করাতে চান, সেটাও হতে পারবে। আদারওয়াইজ যদি দেখা যায় যে না, বসানোটা অনেকই বেশি ডিফিকাল্ট, মানে এটা তো 2 ডাইমেনশনাল ডিফর্মিটি নয় যে ভেঙে গেছে, আইদার উপরে গেছে আইদার নিচে গেছে, হাড়টা ভেঙেও যেতে পারে আর ঘুরেও যেতে পারে। হ্যাঁ, সেটা তো আপনার যদি এই হাতটা ভেঙেছে আর উল্টো দিক ঘুরে গেছে হাতটা, তো আপনি উল্টো হাত নিয়ে ইউ ক্যান নট স্টে লাইক দিস। এটা ম্যানিপুলেট করে নিজের জায়গায় আনাও খুবই কষ্টকর। সেই ক্ষেত্রে ওটাকে খুলে নিজের জায়গায় বসিয়ে দেওয়া হবে। ওকে, ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বর্ণনা দিলেন এবং আমাদেরকে বোঝালেন যে কিভাবে এই ফ্র্যাকচার এবং ফিজিওথেরাপি বিষয়টা একে অপরের সাথে পরিপূরক আর কি। আপনারা তো জানেন যে শনিবার মানেই এক্সপ্রেস নিউজের পর্দা এক্সক্লুসিভ হেলথ এক্সপ্রেস, আর এই হেলথ এক্সপ্রেসে আজকের আমাদের আলোচনা ছিলেন ডক্টর ঋষভ শুক্লা। তো আমাদের ধরুন স্বাস্থ্য নিয়ে আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা যদি একবার শুরু করি, মনে হয় আরো জানি। একটা আমরা জানলাম যে ফ্র্যাকচার কি এবং ফ্র্যাকচারের বিভিন্ন রকম প্রকার কি, এবং তার ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আলোচনা আমাদের এখানেই বিরাম দিতে হচ্ছে, কেননা ঘড়ি বলছে আজ এখানে আমাদের থামতে হবে। আর একটা কথা বলে রাখি, এই কোভিডের সময় আপনারা সকলে একটু বাড়িতে থাকবেন এবং সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন যে কোভিড গাইডলাইনগুলো আছে সেগুলো একটু মেনটেন করে চলার। আর ডাক্তারবাবু তো সাথেই রয়েছেন আমাদের সাথে। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনায়।